তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলে এলাম আমরা ভাইজ্যাগে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেইগুলোই ইন ডিটেলস। তো আগের ব্লগেই অলরেডি শেয়ার করেছিলাম যে আমরা রেডি শেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘুরতে, গেছিলাম সীমাচলম টেম্পল, এখানেই আমরা প্রথম গেছিলাম আর এটার ডিটেলসটা ঠিক আগের ব্লগে দিয়ে দিয়েছি। এরপর আমরা চলে গেলাম বিশাখাপট্টনম থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত বুদ্ধিস্ট মনেস্ট্রি থোতলাকোন্ডাতে। এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। এইখানে বৌদ্ধ ছাত্ররা শিক্ষা গ্রহণ করতে আসতো। প্রেয়ার হল ছিল এখানে, যেখানে সবাই প্রেয়ার করতো। তার সাথে ছিল রেসিডেন্সিয়াল এরিয়া, মানে যেখানে ছাত্ররা থাকতো, এবং তার পাশাপাশি ছিল রন্ধনশালা বা কিচেন, যেখানে সবার জন্য খাবার তৈরি করা হতো। এর সাথে সাথে এখানে 9টা সিস্টার্ন ছিল, যেখানে বৃষ্টির জল জমিয়ে রাখা হতো বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগে এই থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি সক্রিয় থাকলেও আজ কিন্তু এই স্থান কেবলমাত্র দর্শনীয় স্থান হিসেবেই গণ্য হয়। এখানে আসলে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়, চারদিকটা শান্ত এবং খুব জোরে হাওয়া দিচ্ছিল। তো তোমরা ভাইজ্যাগ আসলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যেও। আমাদের এরপরের গন্তব্য ছিল থোতলাকোন্ডা ভিউ পয়েন্ট, যেটা কিনা থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি থেকে জাস্ট একটু হাঁটা পথে। আর এখান থেকে ভাইজ্যাগ শহরটাকে দেখতে সে যে কি অপরূপ সুন্দর, স্বর্গীয় এবং মায়াবী লাগছিল তা এই ভিডিও দেখে বোঝা সম্ভব নয়। যারা সামনে থেকে এইটা দেখে এসেছে, ফিল করে এসেছে, তারাই একমাত্র বুঝতে পারবে এর সার্থকতা। তো তাও আমি তোমাদের জন্য ভিডিওতে একটু শেয়ার করলাম। তোমরা ভিডিওতেও দেখে বুঝতেই পারছো এই জায়গাটা কতটা সুন্দর। আর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে রিল্যাক্স হয়ে একটু ছবি টবি তুলে গুটি গুটি পায়ে রওনা দিলাম, না মানে বাসে করে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রামানাইডু ফিল্ম স্টুডিও, মানে ফিল্ম সিটি এক্সপ্লোর করতে। আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম রামানাইডু স্টুডিওজ। এরপর আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। অ্যাডাল্টদের জন্য 60 টাকার টিকিট, আর 10 বছরের নিচে যারা তাদের জন্য 30 টাকার টিকিট। টিকিট কেটে আমরা কোথায় ঢুকলাম? রামানাইডু ফিল্ম স্টুডিও এক্সপ্লোর করতে, যেখানে কিন্তু সিরিয়াল, সিনেমা এগুলোর শুটিং হয়। তো সেগুলোরই সেট আপগুলো সাজানো আছে। তোমাদেরকে এই ভিডিওতে সেইটাই ঘুরিয়ে দেখাবো। খুব বেশি বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এখানে ফলস সিলিং করা আছে। আগুন লাগা শ্যুটের জন্য এই সিলিং ব্যবহার করা হয়। নষ্ট হয়ে গেলে আবার নতুন করে বানানো হয়, এই হচ্ছে ব্যাপার। যেমন কি দেখতে পাচ্ছ, এটা একটা পুলিশ স্টেশনের ডেমো বানানো আছে। তো এখানে এই বোর্ডটা সিনেমায় যেরকম প্রয়োজন পড়ে সেরকম নাম অনুযায়ী চেঞ্জ করে আবার টানিয়ে দেয়। আর দেখো, এখানে প্রপার একদম পুলিশ স্টেশনের সেট আপ, যেটা আমরা মেইনলি সাউথের সিনেমাগুলোতে দেখতে পাই। এখানে দেখো এই যে জেলখানা তৈরি করা আছে, এখানে রিপোর্টিং করা হয় অ্যান্ড অল। আমার এই সেট আপে ঢুকে মনে হয়েছিল দৃশ্যম 2-তে আমি কাইন্ড অফ এরকম সেট আপ দেখেছিলাম। তো তোমরা যদি কোনো সিনেমায় এরকম ধরনের পুলিশ স্টেশনের সেট আপ দেখে থাকো বা রিলেট করতে পারো, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আপাতত আমি একটু জেলে ঢুকে জেলের স্বাদটা নিয়ে নিই। জেল থেকে ছাড়া পেয়ে গেছি, মিষ্টু আমাকে বেল করিয়েছে। যাই হোক, এবারে বাকিটা ভিডিও করে তোমাদের দেখাতে পারবো আশা করি।
আচ্ছা, এখানে এই যে একটা মন্দিরের সেট আপ বানানো আছে, তোমরা কি বলতে পারবে এটা কোন ভগবানের মন্দির? আরে না না, এটা জাস্ট একটা সেট আপ। যখন যেরকম প্রয়োজন সেরকম ভগবানের মূর্তি এখানে বসিয়ে সিরিয়াল বা সিনেমার শুটিং করা হয়। আর এছাড়া দেখো এখানে হাইওয়েজ বানানো আছে, ঘর বাড়ি, মেডিসিন শপ, শপিং মল, মানে সব কিছুই ছিল যা যা দেখানো হয় মোটামুটি সিনেমায় সিরিয়ালে। আমি এর আগে রামজি ফিল্ম সিটি ঘুরেছি, সেই তুলনায় এটা অনেকটাই ছোট কিন্তু বেশ সুন্দর। তাই ভাইজ্যাগ ঘুরতে গেলে তোমাদের বাকেট লিস্টে কিন্তু অবশ্যই এই জায়গাটা যেন থাকে। তো বেসিক্যালি আমাদের ফিল্ম সিটি ঘোরা কমপ্লিট। ভালো, বেশ সুন্দর সুন্দর বিভিন্ন রকমের বাড়ি বানানো আছে, বাড়ির সেট আপ বানানো আছে। বিশেষ করে সাউথের ফিল্মে যেরকম ধরনের বাড়ি দেখানো হয় সেগুলোই আছে, তোমরা তো দেখলেই ভিডিওতে। বাট আমি এর আগে রামজি ফিল্ম সিটি ঘুরে এসেছি হায়দ্রাবাদের, ওটা দেখার পর আর কোনো ফিল্ম সিটি যেন চোখে লাগে না, এটা তো খুব স্বাভাবিক। এনিওয়ে, তো মোটামুটি ছোটোর মধ্যে বেশ ভালোই। তোমরা ডেফিনেটলি ভাইজ্যাগ আসতেই পারো, বেশ একটা নতুনত্ব জায়গা। তো দেখা যাক এরপর নেক্সট ডেস্টিনেশন কি। চলো, নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা চলে গেছিলাম পেট পুজো করতে ওখানেরই লোকাল একটা রেস্টুরেন্টে। আমাদের বাসের যিনি ড্রাইভার ছিলেন উনিই নিয়ে গেছিলেন। তো এখানে মামি আর মা একটা করে থালি নিয়েছিল, যেখানে ছিল পোহা, তার সাথে একটা সাম্বার, সঙ্গে একটা ডালের আরেকটা আইটেম, ভেন্ডি ভাজা। এখানে মামি আমাকে ভেন্ডি ভাজা খাইয়ে কেন জানি না নাচছিল, আমিও নাচছিলাম। এনিওয়ে, তার সাথে ছিল দই, পাঁপড়, আচার, এই। আর আমি নিয়েছিলাম রাইস। দেখো 1 প্লেট অফ রাইসে কতটা দেয় দুজনের জন্য, দ্যাট ইজ এনাফ। অ্যান্ড তার সাথে ছিল মাছ, 2 পিস মাছ। আর এইটাও ভীষণ টক ছিল। আই মিন সাউথে গেছি, সাউথের সব খাবারই টক হয়। আচ্ছা, তার সাথে ছিল সাম্বার আর দই আর পাঁপড়, আর রাইস ছিল আনলিমিটেড। এরপর আমরা খাওয়া দাওয়া করে উঠে একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। আমরা মার্চ মাসে গেছিলাম ভাইজ্যাগ ঘুরতে, তো তোমরা পারলে মার্চ মাসে যেও না, একটু শীতের দিকে যেও, একটু বেটার লাগবে। আমরা এসছি এখন ঋষিকোন্ডা বিচে। খানিকটা হয়তো পুরীর ভাইব আসছে, কারণ এইটা একমাত্র বিচ এখানে স্নান টান করা যায়। বাট হ্যাঁ, অবভিয়াসলি পুরীর মতন অত সুন্দর তো নয়, এখানে একটা লিমিট পর্যন্তই নামা যায়। এই হচ্ছে ঋষিকোন্ডা বিচ। ভাইজ্যাগে পাহাড় আর সমুদ্র একসাথে মেশে, তো তোমাদের সেটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার পেছনে পাহাড় আর এখানে সমুদ্র, দাঁড়াও দেখাচ্ছি। একই সাথে পাহাড় আর সমুদ্র যেখানে মিশেছে সেখানে দাঁড়িয়ে পরিবারের সবার সাথে সূর্যাস্ত দেখা, সে যে কি মনোরম অনুভূতি তা তো বলে বোঝানো সম্ভব নয়। এখানে গিয়ে সেই অনুভূতির সাক্ষী থাকলাম আমি। আমরা এখন যাচ্ছি কুরসুরা সাবমেরিন মিউজিয়াম দেখতে, তারপরে আমরা যাব এয়ারক্রাফট মিউজিয়ামে, যেটা একদম কুরসুরা সাবমেরিন মিউজিয়ামের অপোজিটেই আছে। ভাইজ্যাগ ঘুরতে যাব অথচ কুরসুরা সাবমেরিন মিউজিয়াম দেখবো না, এটা তো হতেই পারে না। আমরা এসেছি বিখ্যাত কুরসুরা সাবমেরিন মিউজিয়াম দেখতে। অ্যাডাল্টদের জন্য 40 টাকা টিকিট আর বাচ্চাদের জন্য মাত্র 20 টাকা। টিকিটের বিনিময়ে আপনারা সবাই দেখতে পারবেন এই বিখ্যাত কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। টিকিট কেটে বেশ খানিকক্ষণ লাইন দিয়ে আমরা গুটি গুটি পায়ে ঢুকে পড়ব মিউজিয়ামের ভেতর। 1971 সালে গাজি অ্যাটাকে ব্যবহৃত এই সাবমেরিন আজকে সাবমেরিন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। আজকে তোমাদেরকে এই কুরসুরা সাবমেরিনের ভেতরটা ঘুরিয়ে দেখাবো, আর তোমাদেরকে একটা ধারণা দিতে চলেছি যে একটা সাবমেরিনের ভেতরের ব্যবস্থা ঠিক কী রকম হয়, জলসেনারা কিভাবে একটা সাবমেরিনে দিনের পর দিন এবং রাতের পর রাত কাটায়, কোথায় ঘুমায়, কি খায়, আর তাদের জীবনযাত্রাই বা কেমন হয়। আর হ্যাঁ, সব শেষে এই কুরসুরা সাবমেরিনেরই একজন ক্যাপ্টেন এই সাবমেরিন সম্বন্ধে কিছু কথা বলেছেন, তাই ওটা কিন্তু একদম মিস করো না। এই ভিডিওতেই তোমাদের জন্য জুড়ে দিলাম।
दूसरा 1969 में ये सबमरीन रशिया से खरीद किया। खरीद करने के बाद तुरंत 2 साल के अंदर वार आ गया, 1971 वार। ये सबमरीन गया, पाकिस्तान सबमरीन गाजी को मार के गिरा के आया। इसको देख के गाजी अटैक पिक्चर भी निकाला, आप लोग देखा लगता है मोस्टली। यही वाला गया था गाजी के लिए। हाँ, ये आप लोग आने के टाइम देखा, टारपोस देखा फॉरवर्ड में, हाँ वो आगे से फायर कर सकता है, पीछे से फायर कर सकता है। बोथ द साइड्स यू कैन फायर द टारपोडोस। आप आगे जो मैडम इधर आते टॉर्पेडो। तो जनता खड़ा हो गया, आ जाओ कम क्लोजर, इतना रास्ता है क्लोज प्लेस है। ओके आ जाओ, इधर हवा आते हैं। ओके, ये सबमरीन एक बार टारपोडो को वजन है, एक टारपोडो को वजन 2 टन है। 2 टन है। कोई भी हिला नहीं सकता, इतना भारी है। लेकिन एक बार फायर किया, आगे वाले जहाज को पीछे पड़ा रहे, तो जहाज कैसे भी चलने दो, ये टारपोडो ऑल्सो ऐसे जाके हिट करके छोड़ेगा, क्योंकि इसके अंदर सेंसर है, तो सेंस द ऑब्जेक्ट। इसमें काम करने वाला आदमी टोटल क्रू मेंबर 75 आदमी रहते हैं। आई एम ऑल्सो पार्ट ऑफ दैट। ये जाएगा 280 मीटर पानी के नीचे से चलता है, 280 मीटर। इफ यू क्रॉस 280, ये सबमरीन ऑल्सो ब्रेक हो जाता है। यू नेवर क्रॉस 280 मीटर डेप्थ। आप लोग कितना कंपार्टमेंट छोड़ के आया? 6 कंपार्टमेंट छोड़ के आया। हर एक कंपार्टमेंट में ऐसा वाला डोर होता है, और डोर खोलो भैया, तीन चाप होता है, ऐसा वाला डोर फिट किया जाता है। आप लोग ये डोर भी 6 कंपार्टमेंट में 6 डोर होता है, आप लोग ऐसे घुस के आना पड़ता है। हर एक कंपार्टमेंट में आता है 6 डोर होता है। क्यों ऐसे रखते हैं? फॉर एग्जाम्पल सबमरीन इधर डैमेज हो गया, ये पानी उस तरफ जाएगा, ये अवॉइड करने के लिए एयर टाइटिंग वाटर टाइट के लिए यूज किया जाता है। ओके, থ্যাংক ইউ। সাবমেরিন মিউজিয়াম ঘোরার পর আমরা চলে গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এটাও একটা ভীষণ সুন্দর এবং ভীষণ শিক্ষণীয় একটা মিউজিয়াম ভাইজ্যাগের, তাই ভাইজ্যাগ গেলে এই মিউজিয়ামগুলো কিন্তু তোমরা অবশ্যই কভার করতে পারো। সেটা তোমরা জানার ইচ্ছে থেকেও কভার করতে পারো, দেখার জন্য দেখতে পারো, আবার যদি তোমরা স্টুডেন্টস হও তোমাদের পড়াশোনায় হয়তো বা হেল্প হতেও পারে। তো এইখানে কিন্তু বিমান তৈরি হওয়ার যে উড়োজাহাজ তৈরি হওয়ার যে প্রথম ধারণা, সেইখান থেকে শুরু করে আজকের যে বিভিন্ন রকমের যুদ্ধ বিমান বা এই যে বিভিন্ন এয়ারক্রাফটে যে ইভলিউশন ঘটেছে, সেইগুলোর পাশাপাশি একটা এয়ারক্রাফটের কীরকম সিস্টেম থাকে সেইটা আছে, এবং তার সাথে সাথে বিভিন্ন সেক্টরের যে ইউনিফর্মস, বিভিন্ন অফিসার্সদের যে ইউনিফর্মস, সেইগুলো এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। মেল ফিমেল এইরকমভাবে ভাগ করে ইউনিফর্মস দেওয়া আছে, এবং তার সাথে সাথে প্রাইজেস, মানে প্রত্যেকটা প্রমোশনের জন্য কটা স্টার অ্যাড হয়, কটা মেডেল অ্যাড হয়, এই সমস্ত কিছু ইন ডিটেলসে এই এয়ারক্রাফট মিউজিয়ামে কিন্তু দেওয়া আছে। তার সাথে সাথে এদের প্রত্যেকটা যুদ্ধ বিমান কোন কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল, সেইখানের পাইলট কে ছিল, এই সব কিছু ডিটেলে তোমরা এই এয়ারক্রাফট মিউজিয়ামে পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা একটু ধারণা পাবে এই যুদ্ধ বিমানগুলোতে কীরকম মিসাইল ইউজ করা হয়, কীরকম কি সাইজ থাকে, কি কি মশলা থাকে তার ভেতরে, এবং সেগুলোর স্পিড কীরকম থাকে। মানে তোমরা ইন ডিটেলে এই মিউজিয়ামে এয়ারক্রাফট সম্পর্কিত সব কিছু পেয়ে যাবে, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, এবং মানে এটা যে ভীষণ উপকারী একটা জায়গা সেটা আমি ফিল করতে পেরেছি এখানে এসে। তো এয়ারক্রাফট মিউজিয়াম আমাদের ঘোরা হয়ে গেছে। এখন যেই এয়ারক্রাফটের সম্বন্ধে আমরা এতক্ষণ পড়াশুনো করলাম, এতক্ষণ সব পার্টস অ্যান্ড এগুলো সমস্ত দেখলাম, সেই এয়ারক্রাফটটা মানে এই ফ্লাইটটায় আমরা এখন চড়বো, মানে ঘুরে দেখবো ভেতরটা।
উফ, অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। জানি না ভিডিওতে কতটা কি আমি তুলে ধরতে পারছি, বাট সামনে থেকে দেখলে, সামনে থেকে এই অভিজ্ঞতা করলে এই অভিজ্ঞতা ভোলার নয়। চলো এখন প্লেনে উঠবো। ফ্লাইটের ভেতরে আমাদেরকে ছবি ভিডিও কিছুই তুলতে দেওয়া হয়নি, তাই আমরা বাইরে বেরিয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আমাদের সেদিনের মতন ঘোরাঘুরি কমপ্লিট করে ফিরে এলাম হোটেলে। হোটেলে এসে অর্ডার দিয়েছিলাম দি ফেমাস প্যারাডাইসের চিকেন বিরিয়ানি। হ্যাঁ, হায়দ্রাবাদেরই প্যারাডাইসের একটা ব্রাঞ্চ আছে ভাইজাগে, সেখান থেকেই 2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আর 1 প্লেটেই এতটা হিউজ পরিমাণে থাকে যে দুজনের জন্য দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এখানে কিন্তু বিরিয়ানির সাথে আলু সার্ভ করা হয় না, সার্ভ করা হয় 2 পিস ডিম আর সঙ্গে অনেকগুলো পিস চিকেন দিয়ে একটা চিকেনের গ্রেভি টাইপের। তো এই প্যারাডাইসের চিকেন বিরিয়ানি যারা খেয়েছো তারা জানো কি লেভেলের হেভেনলি খেতে। আর সারাদিন ঘোরাঘুরি করার পর এই বিরিয়ানি যদি পাওয়া যায় সে তো অমৃত সমান। সঙ্গে দেওয়া হয়েছিল রায়তা, গ্রিন চাটনি আর আমরা ফ্রেশলি স্যালাড নিয়ে নিয়েছিলাম। তো এনিওয়ে ব্লগ আজকে এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো তোমাদের ব্লগটা কেমন লাগলো, শেয়ার করতে পারো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ নেক্সট ব্লগে আমি ঘুরতে যাচ্ছি আরাকু আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, বাই।